আসসালামু আলাইকুম। আমি আয়েশা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়টির বাকি অংশটুকু পড়ব। গত ক্লাসে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য এবং আমদানি রপ্তানি পণ্যসমূহ কী কী বাংলাদেশে, এরকম বিষয়গুলো পড়ব। আমদানি বাণিজ্য কি? একটি দেশ অন্য দেশ থেকে পণ্য বা সেবা ক্রয় করলে তাকে আমদানি বাণিজ্য বলে। বাংলাদেশে আমদানি পণ্যগুলোকে কয়েক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এগুলো বিভক্ত করে দেখানো হয়েছে কারণ তোমাদের উদ্দীপকে বিভক্ত করে আসে। তোমাকে কিছু পণ্যের নাম লিখে দেয় উদ্দীপকে। তোমাকে প্রশ্নে বলা হয় যে প্রাথমিক পণ্য ও শিল্পজাত পণ্যসমূহ তালিকা আকারে দেখাও বা প্রাথমিক পণ্য ও শিল্পজাত পণ্যের তালিকা প্রস্তুত করো। সেই ক্ষেত্রে তোমার প্রাথমিক পণ্য ও শিল্পজাত পণ্যের তালিকাটি করতে হলে ধারণাটা থাকতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে আমদানি পণ্যগুলো কী কী আমদানি করি, আমরা কী কী পণ্য, সেগুলোকে প্রকারভেদ আকারে দেখানো হয়েছে। যেমন প্রাথমিক পণ্য আমরা কী কী আমদানি করি? খাদ্যশস্যের মধ্যে আমরা চাল ও গম আমদানি করি, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা আমদানি করি। তারপরে শিল্প পণ্য আমদানি করি, ভোজ্য তেল, পেট্রোলিয়ামজাত পণ্য, সার, ক্লিনকার হচ্ছে সিমেন্টের র ম্যাটেরিয়ালকে ক্লিনকার বলা হয়। সিমেন্ট যে তৈরি হয় তার প্রধান কাঁচামালটা হচ্ছে ক্লিনকার, সুতা, স্ট্যাপল ফাইবার ইত্যাদি। স্ট্যাপল ফাইবার হচ্ছে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। মূলধনী দ্রব্য কলকাবজা, যন্ত্রপাতি, যন্ত্রাংশ মানে আমরা যে ভারী যন্ত্রপাতি আনি, কখনো যদি ওইসব যন্ত্রপাতির কোনো একটা অংশ ক্ষয়ক্ষতি হয় বা নষ্ট হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা ওই অংশটুকু আবার বাইরে থেকে আমদানি করে আনতে হয়। মোটর গাড়ি, রেলগাড়ি, ইঞ্জিন ইত্যাদি এরকম আরও কিছু মূলধনী সামগ্রী আমরা বাইরে থেকে আমদানি করে আনি, মানে অন্য দেশ থেকে আমদানি করে আনি। অন্যান্যর মধ্যে রয়েছে চিনি, শিশু খাদ্য, যেমন স্যারিলাক বা এরকম শিশুদের বাইরের কিছু খাবার, আমরা চকলেট, এরকম বাইরের কিছু খাবার আমরা বাইরে আমদানি করে থাকি। তামাক, সিল্ক বস্ত্র, কয়লা, কেরোসিন তেল, বৈদ্যুতিক ভাল্ব, ঘড়ি, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, এরকম এয়ার কুলার, বিভিন্ন জিনিস আমরা কি করি? অন্য দেশ থেকে আমদানি করি। এটাকে বলা হয় কি? আমদানি বাণিজ্য। এখন আমরা দেখব রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য কি? যখন একটি দেশ তার উদ্ধৃত পণ্য অন্য দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য অন্য দেশে যখন একটি দেশ পণ্য বিক্রয় করে তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। একটি দেশ যখন অন্য দেশে পণ্য বা সেবা বিক্রয় করে তাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্যকে আমরা প্রাথমিকভাবে রপ্তানি বাণিজ্যের পণ্যগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক পণ্য, অন্যটা হচ্ছে শিল্পজাত পণ্য। প্রাথমিক পণ্য কি কি আমরা রপ্তানি করে থাকি? কাঁচা পাট, চা, হিমায়িত খাদ্য, কৃষিজ পণ্য ইত্যাদি। আর শিল্পজাত পণ্য কি কি করে থাকি? পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ন্যাপথালিন, ফার্নেস অয়েল, ভিটামিন, তৈরি পোশাক, নিটওয়্যার, রাসায়নিক দ্রব্য, হস্তশিল্পজাত দ্রব্য, ইঞ্জিনিয়ারিং দ্রব্য ইত্যাদি আমরা কি করি? শিল্পজাত পণ্য রপ্তানি করে থাকি। আচ্ছা, এই পণ্যগুলোকে আবার আমরা অন্য দুইভাবে দেখাতে পারি। একটা হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য, অন্যটি হচ্ছে অপ্রচলিত রপ্তানি পণ্য। প্রচলিত রপ্তানি পণ্যগুলো কি কি? আচ্ছা, প্রচলিত আর অপ্রচলিত বিষয়টি একটু বুঝতে হবে, কারণ আমাদের এই প্রচলিত রপ্তানি পণ্য এবং অপ্রচলিত রপ্তানি পণ্য এই দুটো পড়া আমাদের বোর্ডে বিভিন্ন সময় জ্ঞানমূলক প্রশ্নেও আসে। প্রচলিত রপ্তানি পণ্য হচ্ছে সচরাচর যে সকল পণ্য সবসময়ই আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য দেশে রপ্তানি করা হয়, মানে বিক্রয় করা হয়, সেই সকল পণ্যগুলোকে বলা হয় প্রচলিত রপ্তানি পণ্য। সচরাচর সবসময়ই যে পণ্যগুলো আমাদের রপ্তানি করা হয়। যেমন কাঁচা পাট ও পাটজাত দ্রব্য, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য, কাগজ, নিউজপ্রিন্ট, পেট্রোলিয়াম উপজাত পণ্য। এই পেট্রোলিয়াম উপজাত পণ্য হচ্ছে ন্যাপথালিন, ফার্নেস অয়েল, ভিটামিন, এসব হচ্ছে কি পেট্রোলিয়াম উপজাত পণ্য।
এই সকল পণ্য আমরা রপ্তানি করে থাকি। অপ্রচলিত রপ্তানি পণ্য কি? যে সকল পণ্য পূর্বে আমাদের দেশ থেকে মানে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে রপ্তানি করা হতো না, কিন্তু বর্তমানে বৈদেশিক বাণিজ্যে একটা বড় অংশ মানে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় অংশ এই সকল পণ্য থেকে অর্জিত হয়। সেই ধরনের পণ্যগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি পণ্য। যে সকল পণ্যসমূহ পূর্বে রপ্তানি হতো না কিন্তু বর্তমানে রপ্তানি হয়, সে সকল পণ্যগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি পণ্য। সেগুলো কি কি? তৈরি পোশাক, হিমায়িত খাদ্য। হিমায়িত খাদ্য মানে যেমন আমাদের দেশ থেকে চিংড়ি, তারপর ইলিশ, এগুলো আমরা বাইরের অন্যান্য দেশগুলোতে কিন্তু রপ্তানি করে থাকি। হোশিয়ারি দ্রব্য, হস্তশিল্পজাত পণ্য, নির্জয়ার, সার ও রাসায়নিক দ্রব্য, গুড়, দিয়াশলাই, পার্টেক্স, শাকসবজি ও ফলমূল, ইঞ্জিনিয়ারিং দ্রব্য, রেয়ন, পান সুপারি, শুকনো মাছ, সিরামিক সামগ্রী, রেশম সুতা, জুতা। আচ্ছা, আমরা যে চামড়া ও চামড়াজাত দ্রব্য দেখেছিলাম শিল্পজাত পণ্যে, চামড়া ও চামড়াজাত পণ্যগুলো এখানে দেখো প্রচলিত রপ্তানিতে চামড়া ও চামড়াজাত দ্রব্য আছে। তবে জুতাটা আমরা আগে কখনো রপ্তানি করতাম না, কিন্তু বর্তমানে আমরা এটা রপ্তানি করছি। এই দুটা আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য, বাংলাদেশের আমদানি পণ্যসমূহ এবং বাংলাদেশের রপ্তানি পণ্যসমূহ, এরকম আলাদা আলাদা অংশ তোমরা এগুলো খাতায় লিখে রেখে করবে, কারণ এগুলো সবগুলো একই বইয়ে দেখা যায় না। এই দ্রব্যগুলোর নাম বিভিন্ন উদ্দীপকে যে এসেছে সেখান থেকে সবগুলো নাম কালেক্ট করে এখানে একসাথে লেখা হয়েছে, যাতে তুমি পরীক্ষায় দেখলে ইজিলি পড়ে নিতে পারো যে কোনটা কোন ধরনের দ্রব্য। এখন আমরা দেখব রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় বা সরকারের গৃহীত পদক্ষেপ। ওই অংশটার পরে আমি একটি নমুনা উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্নটি বুঝিয়ে দিব। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের কিছু গৃহীত পদক্ষেপ রয়েছে। যে সকল পদক্ষেপ সরকার গ্রহণ করেছে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে, যেমন রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করেছে। এই কমিটি রপ্তানি খাতের ক্ষেত্রে অধিকতর সুসংগঠিত করার মাধ্যমে পণ্য উন্নয়ন ও বিপণন সম্প্রসারণের উদ্দেশ্যে কাজ করে। রপ্তানি উন্নয়ন ব্যুরো পুনর্গঠন, দেশের উন্নয়ন প্রচেষ্টাকে আরও জোরদার করার লক্ষ্যে সাম্প্রতিক সরকার দেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোকে একটি স্বায়ত্তশাসিত কর্পোরেশনে উন্নীত করেছে। শুল্ক রেয়াত, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর আমদানি শুল্ক এবং রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত কাঁচামালের উপর হতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস, রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ হ্রাসের লক্ষ্যে উক্ত শিল্পে ব্যবহৃত বিদ্যুৎ ও গ্যাসের দাম হ্রাস করা হয়েছে। ওই সকল শিল্পগুলোতে যে সকল শিল্প থেকে রপ্তানি করা হয় ওই সকল শিল্পে বিদ্যুৎ আর গ্যাসের দামটা কমিয়ে দেওয়া হয়েছে। আমদানি নীতি উদারকরণ, রপ্তানি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি পদ্ধতি পূর্বাপেক্ষা অনেক উদার ও সহজ করা হয়েছে। বিভিন্ন যে নীতিগুলো আরোপ করা হয় সেই সকল ক্ষেত্রে দেখা যায় রপ্তানি পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো আমরা আমদানি করি সেই সকল পণ্য আমদানিতে উদার নীতি গ্রহণ করা হয়েছে। ট্যাক্স হলিডে, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে দ্রুত প্রসারের লক্ষ্যে শিল্পনীতির সাথে সামঞ্জস্য রেখে ট্যাক্স হলিডে সুবিধা প্রদান করা হয়েছে। আয়কর সুবিধা, পাট ও পাটজাত দ্রব্য, চা প্রভৃতি প্রচলিত রপ্তানি দ্রব্য ছাড়াও অপ্রচলিত রপ্তানি দ্রব্যের আয়ের উপর সরকার আয়কর রিবেটের সুবিধা প্রদান করেছে। অর্থাৎ অপ্রচলিত রপ্তানি পণ্য থেকে যে আয় হয় সে আয়ের উপরে সরকার কর আরোপ করে না। রপ্তানি ঋণ, দেশের রপ্তানি বাণিজ্যে উৎসাহ প্রদানের জন্য সরকার রপ্তানিকারকদেরকে স্বল্প সুদে প্রয়োজনীয় পরিমাণ ঋণ দানের ব্যবস্থা গ্রহণ করেছে। রপ্তানি পারফরমেন্স লাইসেন্স, দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার জন্য সরকার রপ্তানিকারকদেরকে অতিরিক্ত আমদানি লাইসেন্স প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ রপ্তানি দ্রব্য উৎপাদনের জন্য যে সকল কাঁচামাল আমদানি করা হয় সেই সকল কাঁচামালের জন্য সরকার আলাদাভাবে রপ্তানিকারকদেরকে লাইসেন্স প্রদান করেছে। জাতীয় রপ্তানি মেলার আয়োজন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে সরকার জাতীয় রপ্তানি মেলার আয়োজন করে থাকে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণ, রপ্তানি উন্নয়ন ও সম্প্রসারণের জন্য অবকাঠামোগত সুযোগ সুবিধা সৃষ্টির উদ্দেশ্যে ঢাকায় একটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রপ্তানি উন্নয়ন তহবিল গঠন, নতুন রপ্তানিকারক সৃষ্টি এবং এই কাজে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে বাণিজ্য বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে রপ্তানি দ্রব্যের উৎপাদন, উন্নয়ন, বহুমুখীকরণ, বিপণন তথা রপ্তানির সার্বিক
উৎকর্ষতা সাধনের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল গঠন করা হয়েছে। বিদেশে বাণিজ্যিক কার্যালয় স্থাপন। রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে সরকার লন্ডন, ওয়াশিংটন, দিল্লি, টোকিও, কলকাতা, সিঙ্গাপুর প্রভৃতি বড় বড় শহরে বাণিজ্যিক অফিস বা বিদেশি কার্যালয় স্থাপন করেছে। বিদেশ ভ্রমণের সুবিধা। রপ্তানি পণ্যের বিপণন প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে বিদেশ ভ্রমণের জন্য সহজ শর্তে বৈদেশিক মুদ্রা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ও ক্ষুদ্র রপ্তানি কারকগণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর অনুমোদন ক্রমে ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশে ভ্রমণ করতে পারবে। আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ বা যোগদান করা। বাংলাদেশি পণ্যের ব্যাপক প্রচার ও প্রসারের উদ্দেশ্যে সরকার বিভিন্ন দেশের আন্তর্জাতিক মেলা ও প্রদর্শনীতে সরকারি ও বেসরকারি রপ্তানি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। পাশাপাশি বিভিন্ন পুরস্কার প্রদানেরও ব্যবস্থা রয়েছে। রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ দানের জন্য সরকার সর্বোচ্চ সম্মানসূচক রাষ্ট্রপতি ট্রফি, সনদ ও অন্যান্য পুরস্কার প্রদান করে থাকে। এই সকল বিষয়গুলো রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সরকার এই বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে। এখন আমরা উদ্দীপকগুলো কি টাইপের হয়, মানে কেমন আসলে তুমি কি প্রশ্নের এই যে এতক্ষণ যা আমরা পড়েছি সেটা কি ধরনের উদ্দীপক আসে সেটা একটু দেখাবো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা। তোমরা অবশ্যই ক্লাসটা চলাকালীন সময়ে সামনে বইটা রাখবে। যেহেতু উদ্দীপকটি অনেক বড় তাই এটি বোর্ডে লিখে আবার উত্তরটা দেখানো সম্ভব নয়, সেজন্য আমি বই থেকে উত্তরটা লিখে দেখালাম তোমাকে কিভাবে লিখতে হবে। তুমি সামনে বইটা নিয়ে বসলে উদ্দীপকটা একটু দেখলে বুঝতে পারবে। ওই উদ্দীপকে এই দ্রব্যগুলোর নাম দেয়া, এরকম আলাদা আলাদাভাবে দেয়া না, একসাথে দেয়া। তোমাকে কি করতে হবে, ওইখান থেকে বাছাই করে প্রচলিত রপ্তানি পণ্যগুলো এবং অপ্রচলিত পণ্যগুলোকে আলাদা আলাদাভাবে ছক আকারে দেখাতে হবে। প্রশ্নটা ছিল প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা প্রস্তুত করো। আচ্ছা, তুমি শুধু জাস্ট তালিকাটা প্রস্তুত করে দিবে না, প্রথমে প্রচলিত রপ্তানি পণ্য সংজ্ঞা এবং অপ্রচলিত রপ্তানি পণ্যের সংজ্ঞাটা তুমি একটু দিবে। এরপরে এরকম সূচি আকারে দেখাবে। আমার বোর্ডে জায়গা সংকুলনের জন্য আমি পাশাপাশি লিখে নিয়েছি। তোমার খাতায় তুমি নিচে নিচে লেখার চেষ্টা করবে। এই যে কমা দেওয়া জিনিসগুলা, যেমন কাঁচা পাট, তারপরে পাটজাত দ্রব্য, চা, চামড়াজাত দ্রব্য, পেট্রোলিয়াম উপজাত পণ্য, সব এরকম লম্বালম্বিভাবে দেখাবে, তাহলে একটু পরিষ্কারভাবে দেখা যাবে। এরকম হিচিবিচি করে দেখাবে না। আমার যেহেতু জায়গা সংকুলন সেই জন্য আমি একটু একসাথে দেখিয়ে দিয়েছি। তারপরে অপ্রচলিত রপ্তানি পণ্য কি কি? তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, নিটওয়্যার, হস্তশিল্পজাত পণ্য, কৃষি পণ্য, এগুলোই। এখানে ইত্যাদি লিখে নেয় কেন? কারণ উদ্দীপকে ইত্যাদি দেয়া না, ইত্যাদি দেওয়া যাবে না। উদ্দীপকে যে সকল পণ্য দেওয়া আছে সেই সকল পণ্যগুলো তুমি আলাদা আলাদা করে একদিকে প্রচলিত দেখাবে, অন্যদিকে অপ্রচলিত দেখাবে। এই পড়াটা একটু আগে ডিটেল আমি দেখিয়েছিলাম, ওইখানে রপ্তানি পণ্যগুলোকে আলাদা আলাদা ভাগ করে দেখিয়েছিলাম। যেমন এই প্রশ্নটা প্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্য না দিয়ে তোমাকে প্রাথমিক পণ্য, শিল্পজাত পণ্য দিতে পারতো। তখন তোমাকে কি করতে হবে? প্রাথমিক পণ্যের একটা তালিকা করতে হবে আর শিল্পজাত পণ্যের আর একটা তালিকা করতে হবে। সেই জন্য আমি তোমাকে আলাদাভাবে দেখিয়েছি। এগুলো একটু দয়া করে তোমরা নোট করে রাখবে যাতে পরবর্তীতে তোমার সুবিধা হয়। পরে গ প্রশ্নটা ছিল একই দেশের রপ্তানি সম্প্রসারণের উপায়গুলো বিশ্লেষণ করো। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের গৃহীত যে পদক্ষেপগুলো আমরা আলোচনা করেছি ওইসবই রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়ও। ঠিক আছে, ওই প্যারাগুলো এখানে ব্যাখ্যা করে দিতে পারবে তুমি। এখন নিশ্চয়ই আমরা বুঝতে কোনো অসুবিধা নাই যে কী ধরনের প্রশ্ন আসবে এবং তুমি কিভাবে উত্তরগুলো তৈরি করবে। এগুলো তুমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে উত্তরগুলো তৈরি করে নেবে। তোমাদেরকে আমি 2টা হোমওয়ার্ক দিব, বোর্ডে লিখে দিচ্ছি।
2018 সালে আসলে শুধু 2টা প্রশ্ন এসেছিল, 4টা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, অন্য 4টা বোর্ডে আরেকটা প্রশ্ন এসেছিল। ওই 2018 সালের একটা প্রশ্ন এই টাইপের উদ্দীপক এসেছে। যশোর বোর্ড 2019-এর উদ্দীপকটা এরকম, চট্টগ্রাম বোর্ড 2017-এর উদ্দীপকটা এরকম। এই তিনটা তোমরা একটু এই তিনটা উদ্দীপকের প্রশ্নটা নংটা তোমরা করে কমেন্টে আমাকে উত্তরগুলো দেখাবে। কি যশোর বোর্ড 2019-এর রাজশাহী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই 4টা বোর্ড মিলে 2018-তে যে প্রশ্নটা এসেছিল ওইটার আর চট্টগ্রাম বোর্ড 2017-এর নাম্বার প্রশ্নটা তোমরা কি করবে, এরকম ছক করে আমাকে দেখাবে। ঠিক আছে, এখন আসো এরপর আমরা এই অধ্যায়ের আরেকটা টপিক দেখবো, বিশ্বায়ন। টপিকটা হচ্ছে কি বিশ্বায়ন। কি বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়। যেমন ধরো পৃথিবীব্যাপী অধিক উৎপাদন, অধিক ব্যবসা, অধিক বাজার, অধিক উৎপাদন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে যোগদান ঘটে হচ্ছে কোথায়, বিশ্বায়নের মাধ্যমে। অর্থাৎ বিশ্বায়নের ফলে উৎপাদনও অধিক হয়, ব্যবসাও অধিক হয়, বাজারের বিস্তৃতি ঘটে এবং প্রযুক্তির আদান প্রদান হয়। বিশ্বায়নের কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে। বিশ্বায়নের সুবিধাসমূহ হচ্ছে পণ্য ও সেবার অবাধ প্রবাহ। যেহেতু বিশ্বায়নের ফলে একটি দেশের সাথে অন্য দেশের পণ্য বা সেবার লেনদেন অবাধ হয়ে পড়ে, ইচ্ছা করলেই যে কোনো বাজারে যে কোনো দেশ প্রবেশ করতে পারে, কোনো বাধা থাকে না। সেই জন্য যেহেতু পণ্য সেবার অবাধ প্রবাহ থাকে, সেই জন্য দেখা যায় কি বিশ্বায়নের ফলে একটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সুবিধাটা বেশি থাকে। উপকরণের গতিশীলতা। উপকরণের গতিশীলতা বলতে এক্ষেত্রে শ্রম আর এখানে উপকরণ বলতে দুইটা আসবে, একটা হচ্ছে শ্রমের গতিশীলতা আর একটা হচ্ছে মূলধনের গতিশীলতা। যেহেতু বিশ্বায়নের ফলে অবাধ প্রবেশের একটা স্বাধীনতা রয়েছে, তাই চাইলে এক দেশ থেকে অন্য দেশে শ্রম বা মূলধন সহজে কি করা যায়, স্থানান্তর করা যায়। সহজে শ্রমিকরা মানে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে, আবার মূলধনও এক দেশ থেকে অন্য দেশে সহজে স্থানান্তরের সুযোগ রয়েছে। একচেটিয়া বাজারের অবসান। যেহেতু বিশ্বায়নের ফলে সহজে বাজারে প্রবেশ করা যায়, সেই জন্য একচেটিয়া বাজার আর থাকবে না, অর্থাৎ একজনের কর্তৃত্ব আর থাকবে না। সেই ক্ষেত্রে অন্যান্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ বাজারে প্রবেশ করতে পারবে। পণ্যের মূল্য হ্রাস। যেহেতু বিশ্বের যে কোনো দেশে উৎপাদিত পণ্য সামগ্রী অন্য দেশে প্রবেশের সময় শুল্ক বা অন্য কোনো কৃত্রিম বাধার সম্মুখীন হতে হবে না। তাছাড়া উন্নত যোগাযোগ ব্যবস্থা তরুণ পরিবহন খরচও কম হবে, ফলে পণ্যের মূল্য হ্রাস পাবে। অধিক উৎপাদন বা উৎপাদন বৃদ্ধি পাবে। বিশ্বায়ন ব্যবস্থায় প্রত্যেক দেশ উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারে, ফলে বিশ্বায়নের ফলে দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পাবে। বাজারের বিস্তৃতি। বিশ্বায়ন ব্যবস্থা একটি দেশের উৎপাদিত পণ্য অন্য দেশে সহজেই প্রবেশ করতে পারবে, ফলে বাজার সম্প্রসারিত হবে। আন্তর্জাতিক সম্প্রীতি। বিশ্বায়নের ফলে সমগ্র বিশ্ব একটি বিশ্ব গ্রামে পরিণত হবে। প্রত্যেক দেশও একটি একীভূত পরিবারের সদস্য হিসেবে পরিণত হবে। এর ফলে বিভিন্ন দেশের মধ্যে এক ধরনের আন্তর্জাতিক সম্প্রীতি ও ঘনিষ্ঠতার পরিবেশ গড়ে উঠবে। সাংস্কৃতিক বিকাশ। তথ্য প্রযুক্তির ফলে আজকে বিশ্বের প্রতিটি দেশেই একে অপরের কাছাকাছি হয়ে পড়েছে। পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে প্রত্যেক দেশের সংস্কৃতি বিকশিত হচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহার। বর্তমানে উন্নত দেশসমূহে উন্নত প্রযুক্তির ব্যাপক বিকাশ ঘটেছে। বিশ্বায়ন ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে উন্নত, বিশেষ করে উন্নত উন্নয়নশীল দেশসমূহে সহজেই উন্নত দেশ থেকে এসব প্রযুক্তি ও কলাকৌশল আমদানিও ব্যবহার করতে পারে, ফলে অনুন্নত দেশের উৎপাদন বৃদ্ধি পায় এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। এগুলো হচ্ছে কি বিশ্বায়নের সুবিধা। কিন্তু বিশ্বায়নের কিছু অসুবিধাও রয়েছে। বিশ্বায়ন আসলে পুঁজিবাদের একটা ভিন্নতর রূপ বলা যায়। বিশ্বায়নকে পুঁজিবাদের একটি ভিন্নতর রূপ হিসেবে চিহ্নিত করা যায়। বিশ্বায়নের ফলে অর্থনৈতিক শোষণ হয়।
অনুন্নত দেশসমূহ উন্নত দেশের শোষণের শিকারে পরিণত হয়, কারণ উন্নত কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে উন্নত দেশগুলো যেসব পণ্য সামগ্রী উৎপাদন করে তার সাথে প্রতিযোগিতায় অনুন্নত দেশসমূহ টিকে থাকতে পারে না। ফলে ধনী দেশগুলো বাণিজ্য উদারীকরণের নামে বিশ্বজুড়ে চালাচ্ছে শোষণ। আয় বৈষম্য বৃদ্ধি পায়, যেহেতু প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না, ফলে দেখা যায় কি ধনী দেশদের আয়টা বেশি হয়ে পড়ে এবং উন্নত উন্নয়নশীল দেশের মধ্যে ধন বৈষম্য বৃদ্ধি পায়। এর ফলে উন্নত ধনী দেশগুলোর সাথে অনুন্নত দরিদ্র দেশগুলোর ব্যবধানটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ব্যবধানটা বাড়তে থাকে। বাণিজ্য ভারসাম্যের উপর বিরূপ প্রভাব পড়ে, কারণ বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশসমূহ এবং অনুন্নত দেশসমূহ আমদানি বৃদ্ধি পায়, কিন্তু রপ্তানি বাণিজ্য উন্নত দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না, ফলে উন্নয়নশীল দেশসমূহে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। এই যে বিশ্বায়নের ফলে আমদানি রপ্তানি হতে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা আমদানির পরিমাণটা বেশি করি, রপ্তানিটা আমাদের কম হয়, ফলে বাণিজ্যে ঘাটতি দেখা দেয়, বাণিজ্যিক ভারসাম্যে ঘাটতি দেখা দেয়। দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হয়, কারণ বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশের শিল্প বিকাশটা ব্যাহত হচ্ছে। কেন? উন্নত দেশের উৎপাদিত পণ্য সামগ্রী অবাধে উন্নয়নশীল দেশের বাজারে প্রবেশ করছে, ফলে উন্নয়নশীল দেশের শিল্পের অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসন দেখা যাচ্ছে বিশ্বায়নের ফলে একটি দেশের সাথে অন্য দেশের সহজেই সংস্কৃতির বিকাশ হচ্ছে, ফলে দেখা যাচ্ছে কিছু কিছু অপসংস্কৃতিও আমাদের উন্নয়নশীল দেশসমূহে পশ্চিমা দেশের অপসংস্কৃতিগুলো ঢুকে পড়ছে। মেধা পাচার বিশ্বায়নের ফলে উন্নয়নশীল দেশের জনগণের মধ্যে বিদেশমুখিতা বৃদ্ধি পাচ্ছে। উন্নত জীবনযাপনের মোহে এসব দেশের মেধাবী জনগোষ্ঠী বিদেশে পাড়ি দিচ্ছে। এর ফলে উন্নয়নশীল দেশসমূহে ক্রমশ মেধাশূন্য হয়ে পড়ছে। যারা মেধাবী, বিশেষ করে প্রযুক্তির সেকশনে বা ইঞ্জিনিয়ারিং পোর্শনে যারা আছেন, বা মেধাটা পাচার হয়ে যাচ্ছে কোথায়? মেধাটা অন্যান্য বিশ্বের যে উন্নত দেশগুলো, সেই সব দেশগুলোতে দেখা যাচ্ছে উন্নত জীবনযাত্রার মোহে মেধাবী কর্মক্ষম নাগরিক অন্য দেশে চলে যাচ্ছে বা যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলো মেধাশূন্য হয়ে পড়ছে। পুঁজিবাদের সম্প্রসারণ হচ্ছে। বিশ্বায়ন প্রক্রিয়ায় পাশ্চাত্যের উন্নত পুঁজিবাদী দেশসমূহ ক্রমশ তৃতীয় বিশ্বের বাজারে আধিপত্য বিস্তার করছে। বস্তুত বিশ্বায়ন হচ্ছে পুঁজিবাদের একটি প্রসারিত রূপ। বিশ্বায়নের মাধ্যমে পুঁজিবাদ তার শোষণের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। এই জন্যই প্রথমে বলেছি বিশ্বায়ন হচ্ছে কি? পুঁজিবাদের একটি সম্প্রসারিত রূপ। বিশ্বায়নের যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা, তবে বিশ্বায়নের অসুবিধার চাইতে সুবিধার পরিমাণটি বেশি। এই উদ্দীপকটিও পরীক্ষায় দেখা যায় বিশ্বায়নের প্রভাব কিভাবে পড়ে সেটা আসে পরীক্ষায়, তো সেই ক্ষেত্রে আমরা প্রভাবটাকে সুবিধা অসুবিধা দুটো দিয়ে ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা দেখব বৈদেশিক সাহায্য ও বাণিজ্য নিয়ে আলোচনা। এখন আমরা দেখব বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য হচ্ছে যখন একটি দেশ তার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংকটে পড়ে বা অর্থের স্বল্পতায় পড়ে, সেই ক্ষেত্রে অন্য দেশ থেকে, বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহ বা অনুন্নত দেশসমূহ উন্নত দেশ থেকে যে ঋণ বা অনুদান পায় সেটাকে বলা হয় বৈদেশিক সাহায্য। ঋণ আর অনুদানের একটা পার্থক্য আছে। অনুদান হচ্ছে যা কখনো ফেরত দিতে হয় না, সেটা হচ্ছে সাহায্যকে বলা হয় অনুদানটা, কিন্তু ঋণটা আমাদেরকে ফেরত দিতে হয়, তাদেরকে ফেরত প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে উচ্চ সুদের হার প্রদান করতে হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। যখন আমরা বাইরে যে বিশেষ করে IMF, বিশ্ব ব্যাংক থেকে যে ঋণগুলো আমরা পাই, এগুলোকে আমরা বৈদেশিক সাহায্য বলি। ঋণ অনুদান দুইটাই আমাদের কি? বৈদেশিক সাহায্য, কিন্তু ঋণ হচ্ছে ফেরতযোগ্য, অনুদান হচ্ছে ফেরতযোগ্য নয়। বৈদেশিক সাহায্যের গুরুত্ব হচ্ছে প্রাকৃতিক সম্পদের আহরণ ও ব্যবহার। প্রাকৃতিক সম্পদ আহরণ, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু আহরণের যে কৌশল বা ব্যবহারের যে কৌশল সেগুলোতে এখনো আমাদের দেশ ততটা উন্নত নয়। সেই ঘাটতি রয়েছে দেখে আমরা অন্য দেশ থেকে সম্পদের আহরণের জন্য দেখা যায় সাহায্য গ্রহণ করে থাকি। বৈদেশিক বাণিজ্য ব্যবধান দূরীকরণ, অবকাঠামো উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, কৃষি ও শিল্প উন্নয়ন, প্রযুক্তির বিকাশ, মানব সম্পদ উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, এই সকলগুলো হচ্ছে কি বৈদেশিক সাহায্যের গুরুত্ব। অর্থাৎ বৈদেশিক সাহায্যের কারণে এই সকল ক্ষেত্রে আমাদের কি হয়?
কিছুটা উন্নত হয় বা বিস্তৃতি লাভ করে। যেমন বেকার সমস্যার সমাধানটা হচ্ছে, যেহেতু বৈদেশিক সাহায্য যেমন সেটা বিনিয়োগ হতে পারে অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে বিনিয়োগ হলো, বিনিয়োগ বৃদ্ধি পেলে অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পেলে বেকার সমস্যার সমাধান হয়। কৃষি ও শিল্প উন্নয়ন, কৃষি ও শিল্পের যে প্রযুক্তিগত জ্ঞান বা মূলধন সামগ্রী ব্যবহারের যে স্বল্পতা রয়েছে, আমরা সেটা বৈদেশিক থেকে ঋণ নিয়ে বা সাহায্য নিয়ে যদি ওইখানে প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রযুক্তির বিকাশ হয় এবং কৃষি ও শিল্পের উন্নয়ন হয়। মানব সম্পদ উন্নয়নেও বৈদেশিক সাহায্য ভূমিকা রাখে। তবে বৈদেশিক সাহায্যের কিছু কুফল রয়েছে, অর্থাৎ বিপক্ষে কিছু যুক্তি রয়েছে। বৈদেশিক সাহায্যের ফলে কিছু অসুবিধা আমাদের সৃষ্টি হয়, যেমন ধরো সম্পদ পাচার হয়ে যায়। বৈদেশিক যে ঋণগুলো আসে আমাদের দেশে, যে মূলধন দ্বারা যে স্থাপিত শিল্পসমূহ মালিকগণ অর্জিত মুনাফার একটি বৃহৎ অংশ চুক্তির শর্ত অনুযায়ী নিজ দেশে ব্যবহার করে। অন্য দেশ থেকে বা অন্য বিনিয়োগকারীরা যে শিল্পগুলো আমাদের দেশে স্থাপন করে, দেখা যায় ওই শিল্প থেকে যে আয়টা হয় সেই আয়টা তারা কি করে তাদের দেশে পাঠিয়ে দেয়, যেহেতু শর্ত এরকমই থাকে। ফলে আমাদের দেশের সম্পদটা কি হচ্ছে, অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে। কঠিন শর্ত আরোপ, দেখা যায় বৈদেশিক সাহায্য দেওয়ার সময় বিদেশি দাতা দেশ ও সংস্থাসমূহ নানা ধরনের কঠিন শর্ত আরোপ করে থাকে। এই সকল শর্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ হয়। উচ্চ সুদের হার থাকে, বৈদেশিক ঋণের সুদের হারটা অধিকাংশ ক্ষেত্রেই বেশি থাকে। তাই ক্রমাগত বৈদেশিক ঋণ গ্রহণের সময় উন্নয়নশীল দেশসমূহ ঋণ ও সুদের জালে জড়িয়ে পড়ে, ফলে পুরাতন ঋণ ও সুদ পরিশোধের জন্য নতুন ঋণ গ্রহণ করতে হয়। পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়, কারণ আমরা যখন সাহায্যের উপরে নির্ভর হয়ে পড়ি তখন আমাদের দেখা যায় কি আমরা নির্ভরশীল হয়ে পড়ি, যা একটা জাতির জন্য মর্যাদা হানিকর হয়। সঠিক ব্যবহারের অভাবটা হচ্ছে, দেখা যায় নানান রকমের উন্নয়নশীল দেশগুলো নানান কারণে উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক সাহায্যে সঠিক ব্যবহার করতে পারে না, ফলে দেশে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে। ভারী শিল্প প্রতিষ্ঠা, দেখা যায় কি দাতা দেশগুলো কখনো ভারী শিল্প প্রতিষ্ঠার জন্য সাহায্য প্রদান করে না, ফলে দেশ শিল্পজাত পণ্য উৎপাদন করতে পারে না। দেখা যায় ভারী শিল্প প্রতিষ্ঠায় তাদের অনীহা থাকে, তারা সাধারণত ভারী শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী হয় না। উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলো কখনো ভারী শিল্প প্রতিষ্ঠা করে না। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় রাজনৈতিক হস্তক্ষেপ, যে সাহায্য প্রদানের সুযোগে অনেক সময় দাতা দেশের সংস্থাসমূহ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনধিকার চর্চা করে থাকে। আবার আন্তর্জাতিক ফোরামে দাতা দেশের চাপে স্বাধীন মতামত দেওয়া সম্ভব হয় না। এই সকল সমস্যার সমূহ থাকলেও একটি উন্নয়নশীল দেশে বৈদেশিক সাহায্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। এখন একটা প্রশ্ন আসে, বৈদেশিক সাহায্য ও বাণিজ্যের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাণিজ্য হচ্ছে কি একটা দেশের সাথে অন্য দেশের দ্রব্যের আদান প্রদান, অর্থাৎ একটা দেশ থেকে পণ্য আমরা আমদানি করব, আবার সেই অন্য দেশে সে পণ্য বিক্রয় করব, কিন্তু এটাকে বলা হয় কি দ্বিমুখী প্রবাহ। কিন্তু বৈদেশিক সাহায্য হচ্ছে একমুখী প্রবাহ, সেই ক্ষেত্রে সাহায্যটা হচ্ছে কি অন্য দেশ থেকে, সাধারণত উন্নয়নশীল দেশসমূহ উন্নত দেশ থেকে এই ধরনের সাহায্যগুলো নিয়ে থাকে। তারপরে হচ্ছে পণ্য সামগ্রীর মূল্য দুটি দেশের ভিন্ন হলেই বাণিজ্যিক লেনদেন হতে পারে। অপরদিকে দরিদ্র, তীব্র খাদ্য অভাব, নানাবিধ দুর্যোগে আক্রান্ত উন্নত দেশকে সহায়তা করার জন্যই দাতা দেশ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে থাকে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও তা হচ্ছে গৌণ, কিন্তু বৈদেশিক সাহায্যের বেলায় এটি মুখ্য হয়ে দাঁড়ায়। বৈদেশিক বাণিজ্যের কোনো মানবিক দিক নেই, কিন্তু বৈদেশিক সাহায্যের একটি মানবিক দিক রয়েছে। কোনো দেশকে অনেক সময় ধনী দেশ অনুদান দিতে পারে অথবা সুদের হারে ঋণ দিতে পারে। বৈদেশিক বাণিজ্য নির্ভরতা দেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে ইতিবাচক প্রভাব ফেলে, কিন্তু বৈদেশিক সাহায্য নির্ভরতা অভ্যন্তরীণ সম্পদ সঞ্চয় সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বৈদেশিক বাণিজ্য নির্ভর হলে কোনো পক্ষ থেকে স্বার্থ বা পরিপন্থী শর্ত মেনে নিতে হয় না, কিন্তু বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে দাতা দেশ বা সংস্থা অনেক সময় কঠিন শর্ত জুড়ে দেয়, ফলে যা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে। বৈদেশিক বাণিজ্য কোনো ঋণের বোঝা থাকে না, বৈদেশিক বাণিজ্যে কোনো ঋণের বোঝা থাকে না, কিন্তু বৈদেশিক সাহায্যের বেলায় ঋণের বোঝাটা বহন করতে হয়। বৈদেশিক বাণিজ্য নির্ভরতা স্বনির্ভর জাতিতে পরিণত হতে সহায়তা করে। বাণিজ্যের ফলে একটা দেশ স্বনির্ভর হয়ে পড়ে।
কিন্তু কারণ সে আমদানি বা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যদি বাণিজ্যিক ভাষণে সে ইতিবাচক প্রভাব পড়ে তাহলে কিন্তু তার সে স্বনির্ভর হয়ে পড়ে, কিন্তু বৈদেশিক সাহায্য একটি দেশকে পরনির্ভরশীল করে দেয়। সেই জন্য কখনোই উন্নয়নশীল দেশগুলো যদিও বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল, তবে অতিরিক্ত নির্ভরশীলতা কিন্তু ক্ষতিকর। আমরা বাণিজ্য এবং সাহায্যের মধ্যে অবশ্যই বাণিজ্যকে প্রাধান্য দেব। আজ এটুকুই। তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। তোমাদের যে বিগত পরীক্ষাটি হয়েছে, পরীক্ষাটি তোমরা খুব খারাপ দিয়েছো। একটু পড়ালেখা না করলে পরবর্তী পরীক্ষাগুলোয় আরও অবস্থা খারাপ হবে। তোমাদের কিন্তু বেশি সময় নেই, তোমাদের আর একটু পড়ালেখা করতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসগুলো ফলো করবে। যে ক্লাসগুলো অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে ওগুলো ফলো করবে। আর আমি যে বাড়ির কাজটা দিয়েছি, যে 3টা বোর্ড, সেগুলো একটু পড়ে কমেন্ট বক্সে দেখাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।